এই বসন্তে দোল পূর্ণিমার ঠিক আগে আমরা কয়েকজন বন্ধুরা মিলে পৌঁছে গেলাম রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনে। একদিনের এই ছোট্ট সফরে আমরা ঘুরে দেখব সুরুল রাজবাড়ি, ভারত সরকারের সৃজনী শিল্পগ্রাম, রবীন্দ্রভবন মিউজিয়াম সহ বিশ্বভারতী ক্যাম্পাস, কোপাই নদী ও সোনাঝুরির হাট, যেখানে মেলার সাথে সাথে থাকছে আদিবাসী নৃত্য ও বাউল গানের আসর। পরন্ত বিকেলে খোয়াই বনে আমরা মেতে উঠব রঙের খেলায়। সব শেষে পৌঁছে যাব 51 সতীপীঠের শেষ পীঠ মা কঙ্কালী তলায়। তাহলে আমাদের এই একদিনের বেড়ানোর সমস্ত খরচ সহ যাবতীয় তথ্য জানতে দেখতে থাকুন আমাদের এবারের ভিডিও বাঙালির শান্তিনিকেতন। 4 মার্চ 2023 শনিবার আমরা চুঁচুড়া থেকে শুরু করলাম আমাদের যাত্রা। লোকাল ট্রেনে প্রথমে ব্যান্ডেল পৌঁছে সেখান থেকে সকাল 6:53 গণদেবতা ধরলাম। যে ট্রেন সকাল 9টার মধ্যে আমাদের পৌঁছে দিল শান্তিনিকেতন। দিনে দিনে শান্তিনিকেতন ঘোরার জন্য এই ট্রেনের টাইমিংটা বেশ ভালো। স্টেশনের ছবি জানান দিচ্ছে আমরা পৌঁছে গেছি রবি ঠাকুরের দেশে। রেল স্টেশন থেকে বেরিয়েই সামনে রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। রেল মিউজিয়াম এখনও 1 ঘন্টা পর সকাল 10টায় খুলবে, তাই আমরা আর অপেক্ষা না করে স্টেশনের বাইরে থেকে 2টো টোটো সারাদিনের জন্য বুক করলাম। প্রতি টোটোর জন্য আমাদের 800 টাকা করে পে করতে হবে। আপনারা বড় গাড়িও বুক করতে পারেন। সারাদিনের জন্য টাটা সুমো গাড়ি 1600 টাকার মতন নেয়। যাই হোক, আমরা টোটো করে প্রথমে এসে পৌঁছালাম সুরুল জমিদার বাড়ি। শান্তিনিকেতন স্টেশন থেকে সুরুল জমিদার বাড়ি পৌঁছাতে টোটোতে 20 মিনিটের মতো সময় লাগবে। চলুন জমিদার বাড়ির ভেতরে যাওয়া যাক। এই বাড়িতে বেশ কিছু সিনেমারও শুটিং হয়েছে। সুরুল জমিদার বাড়ি আবার অনেকের কাছে সরকার জমিদার বাড়ি নামেও পরিচিত। কেউ কেউ আবার সুরুল রাজবাড়িও বলে থাকেন। শ্রীনিবাস সরকার 1750 খ্রিস্টাব্দে এই বাড়ি নির্মাণ করেছিলেন। বাড়ির মাঝখানে বেশ কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। এছাড়া রয়েছে একটা নাট মন্দির। আর তার পাশেই রয়েছে একটা দুর্গা দালান। দুর্গাপুজোর সময় এলে উপভোগ করতে পারবেন জমিদার বাড়ির দুর্গাপুজো। পুজোর সময় এখানে প্রচুর মানুষের ভিড় হয়। সম্পূর্ণ এই জমিদার বাড়ি ঘুরে দেখতে আপনার 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। জমিদার বাড়ির পাশেই রয়েছে টেরাকোটার কাজ করা একটা মন্দির। তার পাশে রয়েছে জোড়া শিব মন্দির, আমরা সেটাও দর্শন করলাম। জমিদার বাড়ি ও মন্দির দর্শন করে এবার আমরা এগিয়ে চললাম পরের গন্তব্য সৃজনী শিল্পগ্রামের দিকে। টোটোতে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা সৃজনী শিল্পগ্রাম। এখানে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিল্পগ্রাম খোলা থাকে। টিকিট কেটে আমরা প্রবেশ করলাম সৃজনী শিল্পগ্রামে। অনেকটা জায়গা জুড়ে গড়ে উঠেছে এই শিল্পগ্রাম। বিভিন্ন রকম মূর্তি ভাস্কর্যের পাশাপাশি এখানকার মূল আকর্ষণ ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও শিল্পকলাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পগ্রাম ঘুরে দেখতে ঘণ্টাখানেক সময় লাগবে। চলুন একে একে ঘুরে দেখি শিল্পগ্রামের বিভিন্ন অংশ। প্রথমে আমরা দেখলাম বিভিন্ন মানুষের বেশ কয়েকটা মূর্তি, যার চারপাশে বিভিন্ন রকম ফুল ফুটে রয়েছে। শিল্পগ্রামের মাঝখানের অংশে রয়েছে বিভিন্ন রকম এইসব পাথরের মূর্তি।
এরপর মাদলের আওয়াজকে অনুসরণ করে এগিয়ে গেলাম আদিবাসী নৃত্য দেখতে। ইচ্ছে হলে আপনারা ওনাদের নৃত্যের সাথে সামিল হতে পারেন। এরপর যেতে যেতে শুনলাম বাউল গান। কিছুক্ষণ বাউল গান শুনে চলে এলাম সেই স্থানে যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প সামগ্রী সহ দৈনন্দিন ব্যবহার করা জিনিসপত্র সুন্দরভাবে রাখা আছে। চলুন একে একে ঘরগুলোর ভেতরটা দেখে আসি। এই ঘরের মধ্যে মণিপুর রাজ্যের বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে। বিহার নেক্সট আমরা দেখব বিহার রাজ্যের শিল্প সংস্কৃতি। এখানে বিহার রাজ্যের বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিসের দর্শন করলাম। বিহার ঘুরে দেখার পর ঘুরে দেখলাম সিকিম রাজ্য। এরপর দেখলাম উড়িষ্যা রাজ্য। এবং সব শেষে পৌঁছালাম আমাদের বাংলায়। ভেতরে রয়েছে বিভিন্ন রকম মাটির কাজ করা বিভিন্ন সামগ্রী, নানা রকম বাদ্যযন্ত্র সহ অন্যান্য নানা রকম জিনিস। বাংলার শিল্প সংস্কৃতি দেখার সাথে সাথে আমাদের এবারের সৃজনী শিল্পগ্রাম ঘোরা প্রায় শেষ। ঘণ্টাখানেক ঘুরে দেখার পর খানিকটা রেস্ট নিয়ে আবার পথ চলা শুরু আমাদের পরের গন্তব্যের লক্ষ্যে। আমরা শিল্পগ্রাম ঘুরে দেখার পর এবার আমরা চলেছি বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। যেতে যেতে প্রথমে দেখলাম নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী। অমর্ত্য সেনের বাড়ি দেখার পর এসে পৌঁছালাম রবীন্দ্র ভবনের সামনে। এখানে একটা মিউজিয়ামও রয়েছে। ভিতরে প্রবেশ করতে জনপ্রতি 70 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। সামনের এই বিল্ডিংটাই হলো মিউজিয়াম। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখালাম। এই মিউজিয়ামের ভেতরে কবিগুরুর পোশাক ও নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা প্রচুর জিনিস সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। আর রয়েছে চুরি হয়ে যাওয়া নোবেল প্রাইজের একটা রেপ্লিকা। এরপর আমরা দেখলাম উদয়ন গৃহ। উদয়ন গৃহ দেখার পর দেখলাম কবিগুরুর ব্যবহার করা সেই প্রাচীন গাড়ি। রবীন্দ্র ভবন এভাবেই আমরা ঘুরে দেখলাম। রবীন্দ্র ভবন ঘুরে দেখার পর দেখলাম উপাসনা গৃহ। উপাসনা গৃহকে আবার অনেকে কাজঘরও বলে থাকেন। এই ঘরে বসেই কবিগুরু ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও লিখেছিলেন। সপ্তাহের শুধুমাত্র বুধবার ছাড়া বাকি দিনগুলোতে উপাসনা গৃহে প্রবেশ নিষিদ্ধ। যাই হোক, আমরা উপাসনা গৃহ দেখার পর দেখলাম কুড়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত তাল গাছ। বলা হয় এখানে এমনই একটা তাল গাছকে দেখে কবি লিখেছিলেন,
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে নামক কবিতাটা। যদিও সেই তাল গাছটা এখন আর নেই। এরপর আমরা এসে পৌঁছালাম বল্লভপুর ডিয়ার পার্কে। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এন্ট্রি টিকিট জন প্রতি 50 টাকা। আমরা ডিয়ার পার্কের ভেতরে যাইনি, তাই বাইরে থেকেই দেখলাম। ডিয়ার পার্ক থেকে এবার আমরা চলেছি কোপাই নদী দেখতে, যে নদীকে নিয়ে কবি লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যদিও কিছু কিছু জায়গায় বর্তমানে হাঁটু জলও নেই। কোপাই নদী দেখার পর এবার আমরা দুপুরের খাবারের জন্য খোয়াইয়ের রামশ্যাম ক্যাফেতে গেলাম। কাঁসার থালায় সার্ভ করা খাবার বেশ টেস্টি ছিল। খাবার খেয়ে চললাম খোয়াই পাড়ে সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট মূলত শনিবার আর রবিবার বসে, তবে এই বসন্তকালে প্রতিদিনই বসে। আজ শনিবার, তাই একটু জনসমাগম বেশি। কত? টুকিটাকি কেনাকাটা করে হাটে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ শুনলাম বাউল গান। বাউল গান শোনার পর হাটের ভিড়কে পেছনে ফেলে চলে এলাম খোয়াই বনে। নির্জন শান্ত খোয়াই বন, একে আবার অনেকে শালবনি বলেন, কেউ কেউ আবার পলাশবনিও বলে থাকেন। চারিদিকে শুধুই শাল গাছের সমাহার। আমরা অনেকটা সময় খোয়াই বনে কাটানোর পর আবির রঙে মেতে উঠলাম বসন্ত উৎসবে। আবির মেখে চলল ফটোশ্যুটের কাজ। হলুদ মাখা তাড়াতাড়ি বিয়ে হবে। ভালো করে আমাকে তারপর এগিয়ে চললাম আমাদের এবারের শান্তিনিকেতন ভ্রমণের শেষ দর্শনীয় স্থান কঙ্কালীতলার দিকে। এখানে বলে রাখি, গাড়ির ড্রাইভাররাই ভ্রমণের সাথে সাথেই আপনাদের গাইডও করে দেবেন। আর আমাদের এই ট্রিপে কঙ্কালীতলা অ্যাড করার জন্য যাওয়া আসা মিলিয়ে জনপ্রতি 70 টাকা করে অতিরিক্ত দিতে হয়েছিল। যাই হোক, আমরা এসে পৌঁছালাম 51 সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলায়। এই স্থানে নাকি সতী মায়ের কোমরের অংশ পড়েছিল। এখানে এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই, একটা ছবিতেই পুজো হয়ে থাকে। মন্দিরের পাশে রয়েছে একটা জলের কুণ্ড। এই কুণ্ডের জলেই সতী মায়ের কাঁখাল রাখা রয়েছে। আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই দর্শন করে বেরিয়ে এলাম। এরপর এখান থেকে আমরা কাছাকাছি রেল স্টেশন প্রান্তিকে পৌঁছাবো। সেখান থেকে সন্ধ্যা 6টা 13 মিনিটের গণদেবতা ধরে এগিয়ে যাব বাড়ির পথে। এই ছিল আমাদের একদিনের শান্তিনিকেতন ভ্রমণ। একদিনে যতটা সম্ভব হয়েছে আপনাদের দেখালাম। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।